নমস্তে ফ্রেন্ডস, আজকে আলোচনা করা যাক কলকাতায় যে প্রবল বৃষ্টিপাত জনিত যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন। তিনি যেভাবে বিহার উত্তরপ্রদেশকে দায়ী করেছেন পশ্চিমবঙ্গে বন্যার জন্য, এবং যেভাবে তিনি ফারাক্কা ব্যারেজকে দায়ী করেছেন এবং নিজের প্রশাসনের ব্যর্থতা ছাড়া অন্য সমস্ত বিভিন্ন রকম ফ্যাক্টরকে তিনি দায়ী করেছেন কলকাতার এই প্রকার পরিস্থিতির জন্য, সেই বিষয়ে মানুষ যে হাসাহাসি করছেন এবং বহু মানুষ কিন্তু তা নিয়ে ঠাট্টা তামাশা করছেন, বহু মানুষ তা নিয়ে প্রচণ্ড বিরক্তি প্রকাশ করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এমন কথা বলছেন, এগুলো তো হতে পারে না। পশ্চিমবঙ্গে বন্যার জন্য কেন বিহার উত্তরপ্রদেশ দায়ী হবে, এবং কেনই বা তাঁর প্রশাসনের ব্যর্থতার কথা তিনি একবারও না বলে ফারাক্কা ব্যারেজের কথা বলছেন। এগুলো তিনি তো অনেকেই বলছেন যে এটা তিনি ভূগোলের দিদিমণির মতন আচরণ করছেন, নতুনভাবে ভূগোল শেখাচ্ছেন, এবং বহু লোক এতে খুবই বিরক্ত। অনেক লোক হাসি ঠাট্টা করছেন, প্রচুর মিম তৈরি হচ্ছে, লোকজন সোশ্যাল মিডিয়ায় নানা রকম ডিসকাশন করছেন। এই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলোকে ঠিকভাবে বোঝা প্রয়োজন। আমার কিন্তু একবারও মনে হচ্ছে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো খুব হাসির বা বিরক্তি উৎপাদনের কোনো কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলোকে কিন্তু তাঁর পার্সপেক্টিভ থেকে দেখার প্রয়োজন আছে। আমরা কিন্তু প্রত্যেকেই বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গ কিন্তু একটা বিচ্ছিন্নতাবাদী ভাবধারার মধ্যে ঢুকে পড়েছে এবং বিচ্ছিন্নতাবাদী ভাবধারা পোষণ করছে এবং বিচ্ছিন্নতাবাদী ভাবধারা অনুযায়ী চলছে। আমরা কিন্তু সেটা স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি কিন্তু একটা লম্বা লিস্ট দিতে আরম্ভ করতে পারি, তথ্যের লিস্ট, যেটা শুনতে কারুরই ভালো লাগবে না। মানে একটার পর একটা তথ্য আমি দিতে পারি যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সরকারের তরফ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের একটার পর একটা আচরণ, একটার পর একটা বিবৃতি, একটার পর একটা স্টেটমেন্ট, একটার পর একটা নোটিফিকেশন, যার থেকে কিন্তু বোঝা যায় যে পশ্চিমবঙ্গ সরকারও এমনকি একটা বিচ্ছিন্নতাবাদী অ্যাটিটিউড নিয়েছে, এবং তৃণমূল কংগ্রেস তো সেটা নিয়েইছে। আমরা তো খুব স্পষ্ট করেই বুঝতে পারছি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন উইং আছে, যেমন একটি উইং হলো বাংলা পক্ষ, তারা স্পষ্টতই একটা সেসেশনিস্ট আইডিওলজি, মানে তারা অ্যাজ ইফ ভারতবর্ষ থেকে তারা আলাদা, অ্যাজ ইফ বাংলা ভারতবর্ষ থেকে আলাদা, এইরকম একটা ভাব নিয়ে তারা তো চলছেই। এবং তারা নানা রকম ঘটনা স্টেজ করে তোলে, মানে তৈরি করে, মানে ঘটনাগুলো স্বতঃস্ফূর্তভাবে ঘটে তা নয়, এরকম ঘটনা ঘটানো হয়, নাটক করে। মানে আমি বলতে চাই যে বাংলা পক্ষের এমন বহু ভিডিও আমরা দেখতে পাই যেগুলো কিন্তু আসলে একটা পথনাটিকা, মানে সবকটাই স্টেজড, পরিকল্পিত, যা থেকে মানে যেগুলোর উদ্দেশ্যই হলো একটা বেঙ্গলের ভেতরে, বেঙ্গলের পপুলেসের মধ্যে একটা বিভাজন রেখা টানা এবং বাংলা ভারতবর্ষ থেকে আলাদা, এই বার্তাটা দেওয়া। সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখতে পাই যে তৃণমূলের তরফ থেকে যে সমস্ত ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন তাদেরও একটা ওরকম একটা পোজ থাকে। সুতরাং এহেন একটি পার্টি এবং এহেন একটি সরকারের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো তৃণমূল পার্টির সুপ্রিমো বটেন, তো তৃণমূলের সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন বলেন যে পশ্চিমবঙ্গে বন্যা হওয়ার জন্য, কলকাতা শহরে বন্যা হওয়ার জন্য বিহার উত্তরপ্রদেশ দায়ী, তখন বুঝতে হবে যে তার মধ্যেও কিন্তু সেই একই বিচ্ছিন্নতাবাদের বার্তাটা থাকে। অর্থাৎ পরোক্ষে মুখ্যমন্ত্রী হয়তো বলতে চান না, বলেন আসলে, সেটা হলো বাংলা একটা আলাদা দেশ এবং ভিন দেশের জল এসে বাংলাকে ডুবিয়ে দিচ্ছে, যে অভিযোগটা কিন্তু পাকিস্তানের সাম্প্রতিক বন্যার পর পাকিস্তান করেছে। সিন্ধু জল চুক্তি উইথড্রন হয়ে গেছে যেহেতু এই মুহূর্তে, ফলে পাকিস্তান সাম্প্রতিক অতীতে খরার মুখোমুখিও যেমন হয়েছে, তেমনি পশ্চিম পাঞ্জাবে
প্রচণ্ড বন্যাও হয়েছে, কারণ জল যখন ভারতের তরফ থেকে ছাড়া হয়েছে তখন পশ্চিম পাঞ্জাব কিন্তু একেবারে ডুবে গেছে বন্যায়। পশ্চিম পাঞ্জাবের বেশ কিছু জায়গা কিন্তু পুরো ডুবে গিয়েছে। সুতরাং পাকিস্তানও যেমন যে ভাষায় তখন অভিযোগটা জানিয়েছে যে মানে ভারতবর্ষ থেকে জল ছাড়ায় পাকিস্তান ডুবে গেছে, ঠিক সেই একই ভাষায় কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও বলছেন যে বিহার উত্তরপ্রদেশ থেকে জল এসে কলকাতাকে ডুবিয়ে দিচ্ছে। অর্থাৎ কথার স্পিরিটটা কিন্তু এখানে একদমই এক। পাকিস্তানের যে ভাষা, বাংলাদেশের যে ভাষা, বাংলাদেশে যখন ভারতবর্ষের কোনো ব্যারেজ থেকে, ড্যাম থেকে, ব্যারেজ থেকে জল ছাড়বার ফলে বাংলাদেশ যে যখন বন্যা হয় তখন বাংলাদেশীয়রা এই একই অভিযোগ করে। অর্থাৎ ভারতবর্ষের দুপাশের দুটো ইসলামীয় দেশ যে ভাষায় কথা বলে, ঠিক সেই একই ভাষার অনুরণন আমরা কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গলাতেও শুনতে পেলাম। সুতরাং আপনারা যদি এতে হাসাহাসি করেন, তাহলে এতে হাসাহাসি করার কিন্তু কিছু নেই, এটা কোনো হাসির কথা নয়। Rather, it's a very serious issue. We need to take the real messages from what she says. এবং আরও একটা কথা এই বিষয়ে বলা দরকার, সেটা হলো ফারাক্কা ব্যারেজ সম্বন্ধে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য। ফারাক্কা ব্যারেজ আসলে বেঙ্গলে কলকাতায় বন্যার কারণ। ফারাক্কা ব্যারেজের ওপরেও কিন্তু উনি দায় চাপিয়েছেন। এখানে আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, ওই যে আমি বললাম আমাকে যদি তথ্য দিতে বলেন তাহলে আমি অনেক তথ্য দিতে পারি, কিন্তু একটু ধৈর্য রেখে দুটো একটা তথ্য আপনাদের শোনা উচিত। যেমন ধরুন, মালদা দক্ষিণ থেকে এবছর 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছিল, শাহনওয়াজ আলী রায়হান, আমরা জানি সেই ভদ্রলোক কিন্তু ভোটের আগেই তাকে কিন্তু কভার করছিল দ্য হিন্দু একটা ইন্টারভিউ তার নিয়েছিল, যে ইন্টারভিউয়ে কিন্তু মালদা দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী লোকসভা নির্বাচনে তিনি বলেছিলেন, উই হ্যাভ টু অ্যাডমিট দ্যাট দি ফারাক্কা ব্যারেজ ওয়াজ আ রং প্রজেক্ট, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট ইট ওয়াজ আ মিস্টেক অ্যান্ড টেক corrective measures. Most of the responsibility of the damage lies with the central government. এই ভদ্রলোক শাহনওয়াজ আলী রায়হান তিনি কিন্তু ফারাক্কা ব্যারেজকে রিভার ইরোশনের জন্য দায়ী করেছিলেন, নদী খাতের ক্ষয়ের জন্য ফারাক্কা ব্যারেজকে দায়ী করেছিলেন, এবং ফারাক্কা ব্যারেজ তৈরি করাটা একটা ভ্রান্তি ছিল এই বলে কিন্তু এই ভদ্রলোক বিষয়টাকে চিহ্নিত করেন। এবার আমাদেরকে একটু মনে করে নিতে হবে এই ভদ্রলোকের পরিচয়টা কি। এই ভদ্রলোক কিন্তু জামাতে ইসলামীর লোক। প্রথমত তিনি ছিলেন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশনের ন্যাশনাল সেক্রেটারি, তিনি হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বলে একটি অর্গানাইজেশনের সদস্য ছিলেন, যে অর্গানাইজেশন 2019-এ জম্মু কাশ্মীরে আর্টিকেল 370 অ্যাব্রোগেশনের সময়, সেই সময় সেখানে টেররিস্ট অ্যাক্টিভিটিকে উস্কানি দেওয়ার জন্য অর্থ সংগ্রহ করে সেখানে পাঠাচ্ছিল যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনের সঙ্গে এই ভদ্রলোক যুক্ত ছিলেন। এবং স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন কিন্তু আসলে জামাতে ইসলামের স্টুডেন্টস উইং, জামাতুদ দাওয়াত থেকে উৎপন্ন, এবং যাদের আলটিমেট উদ্দেশ্যই কিন্তু হলো সকলকে রিলিজিয়াসলি কনভার্ট করা, টু অ্যাকসেপ্ট ইসলাম অ্যাজ দ্য রিলিজন। সুতরাং এহেন একজন ব্যক্তি, বর্তমানে তিনি জামাতে ইসলামীরও সদস্য, তিনিই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছিলেন। অর্থাৎ আমরা কি ধরে নিতে পারি না এই যে ফারাক্কা ব্যারেজ একটা মিস্টেক, যেটা তিনি দ্য হিন্দুকে ইন্টারভিউয়ে বলেছিলেন, আমরা কি এটা যদি আমরা ধরে নিই যেটা জামাতের বক্তব্য, তাহলে কি খুব ভুল কিছু হবে? এবার মনে করুন ফারাক্কা ব্যারেজ যদি না থাকে, ফারাক্কা ব্যারেজ নেই, সেক্ষেত্রে কিন্তু কলকাতার হুগলি নদী দিয়ে জলের প্রবাহটা বন্ধ হয়ে যাবে, এবং প্রায় ভাগীরথীর প্রায় সমস্তটা জলই যাবে বাংলাদেশে, হুগলি নদীর প্রবাহ যাবে শুকিয়ে। তাহলে আমরা কি আন্দাজ করতে পারি যে জামাত যদি বলে যে ফারাক্কা ব্যারেজটা রিভার ইরোশনের কারণ, এবং সেই মর্মে যদি একটা এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিজম শুরু হয়, আমরা জানি যে একটা পরিবেশ নিয়ে প্রায়শই বিভিন্ন জায়গায় একটা অ্যাক্টিভিজম শুরু হয়ে যায়, আন্দোলন
প্রতিবাদ ইত্যাদি সমস্ত শুরু হয়ে যায়। তো আমরা কি এটা আন্দাজ করতে পারি যে যদি ধরুন হঠাৎ একটা নকশালবাদী আন্দোলন শুরু হয়ে যায় যে ফারাক্কা ব্যারেজই রিভার ইরোশনের কারণ, যেটা যে হাইপোথিসিসটা দিয়েছেন শাহনওয়াজ আলী রায়হান, জামাতের ভদ্রলোক, তিনি তার সেই হাইপোথিসিস অনুযায়ী যদি একটা প্রতিবাদ আন্দোলন শুরু হয় যে ফারাক্কা ব্যারেজকে সরিয়ে দিতে হবে, ফারাক্কা ব্যারেজ যদি সরে যায় তার মানে কিন্তু সঙ্গে সঙ্গেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে রেল এবং সড়ক পরিবহন যোগাযোগটাও বন্ধ হয়ে যাওয়া, কাট অফ হয়ে যাওয়া। এবং এই সূত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যে সাম্প্রতিক অতীতে এপ্রিল মাসে যখন মুর্শিদাবাদে শামশেরগঞ্জ ধুলিয়ানে যে ঝামেলাটা পাকিয়ে উঠেছিল, সেখানে কিন্তু তাঁরা বেছে বেছে অবরোধ করেছিলেন ধুলিয়ানের সেইখানটা, সেই স্টেশনটা, যে স্টেশনটা ঠিক ফারাক্কার আগে। অর্থাৎ তাদের রেল অবরোধটা যদি সাকসেসফুল হতো তাহলে কিন্তু সত্যি ফারাক্কা দিয়ে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কানেকশনটা কেটে যেত। তাহলে কি আমাদের ক্যান উই জয়েন দি ডটস, সবকটা কথা কি এক জায়গায় এসে মিলে যাচ্ছে? অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন ফারাক্কা ব্যারেজকে দায়ী করছেন তখন তিনি কিন্তু জামাতের কথারই প্রতিধ্বনি করছেন, শাহনওয়াজ আলী রায়হানের কথারই প্রতিধ্বনি করছেন। এবং শাহনওয়াজ আলী রায়হান যেহেতু পদাধিকারী, এসআইও ন্যাশনাল সেক্রেটারি ছিলেন জামাতে ইসলামীর, যেহেতু তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, ফলে আমরা যদি এটা ধরে নিই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসলে জামাতে ইসলামীর কথারই প্রতিধ্বনিটা করছেন, তাহলে কি আমরা ভুল করব? আমরা যদি যৌক্তিকতার অ্যাঙ্গেল থেকে চিন্তা করি তাহলে কি সেটা ধরে নেওয়াটা ভুল? অবশ্যই ভুল নয়। অর্থাৎ যারা ভাবছেন যে মুখ্যমন্ত্রী ঠাট্টা তামাশা করছেন বা ব্যাপারটা লাইটেন করবার চেষ্টা করছেন, হালকা ভূগোলের দিদিমণির মতন ভুলভাল কথা এটা সেটা যেটা যেমন তিনি বলেন সেরকম বলছেন, পশ্চিমবঙ্গে আমার মনে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেরকম কিছুই বলেন না, কোনো হালকা কথা বলেন না। বরঞ্চ দুদিন আগে আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে পশ্চিমবঙ্গ একটি টোটালিটেরিয়ান স্টেটে পরিণত হয়েছে এবং এটা সম্পূর্ণ নকশালবাদীদের হাতে চলে গেছে। এবং নকশালবাদ কিন্তু সবসময়, নকশালবাদ মানে ফার লেফটিজম এবং রাডিক্যাল ইসলামের মতন ফার লেফট মতবাদ পৃথিবীতে আর একটিও নেই। মানে যেখানে ফার লেফটিজম প্রিভেইল করবে সেখানে রাডিক্যাল ইসলামও প্রিভেইল করবে। সেই কারণেই আমরা দেখতে পাই যে নকশালবাদীদের সঙ্গে সবসময় একটা রাডিক্যাল ইসলামিকদের একটা নেক্সাস থাকে, একটা জোট থাকে, যেটা দিল্লি দাঙ্গার সময়ও আমরা দেখতে পেয়েছি, রাডিক্যাল ইসলামিস্টস এবং নকশালাইটস, ফার লেফট। সুতরাং এখানেও পশ্চিমবঙ্গের পরিস্থিতিটাও কিন্তু এক্স্যাক্টলি সেটাই, পশ্চিমবঙ্গ সম্পূর্ণই নকশালবাদীদের হাতে চলে গিয়েছে বলেই কিন্তু জামাতের মতন ফার লেফট রাডিক্যাল ইসলামিক আইডিওলজিটাও এখানে প্রিভেল করতে পারছে। আরও একটা কথা হলো, শেখ হাসিনা যতদিন ছিলেন ততদিন জামাতে ইসলামের উপর কিন্তু একটা ব্যান ছিল এবং বাংলাদেশের সুপ্রিম কোর্ট কিন্তু জামাতকে বলেছিলেন অ্যাডলফ হিটলারের নাজি পার্টির মতন একটা পার্টি, সেটাই কিন্তু আখ্যা দিয়েছিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট জামাতকে। কিন্তু শেখ হাসিনার রিমুভালের পরই জামাতের ওপর থেকে সেই ব্যানটা উঠে যায় এবং তারপরেই কিন্তু সমস্ত নিষিদ্ধ মতবাদ যত কিছু ছিল এবং যত ক্রিমিনালরা ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়। ফলে অবশ্যই সেটা সেই রাজ্য সে দেশেও কি হচ্ছে এবং হয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি এবং তার আঁচটাই কিন্তু পশ্চিমবঙ্গের ওপরে এসে পড়বে, এটাই খুব স্বাভাবিক। ফলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কোনো কথাকেই হালকাভাবে নেওয়ার বা তিনি ঠাট্টা করছেন, তিনি লাইটলি বলছেন, ভুলভাল বলছেন, মানে পিপল উইল বি এনচান্টেড, মানে মিম মেটেরিয়াল তৈরি হয়ে যাচ্ছে, এগুলো কোনোটাই মিম মেটেরিয়াল নয়। আমার মতে এগুলো প্রত্যেকটাই ভীষণ ভীষণ সিরিয়াস এবং সেরকম তথ্য প্রচুর আছে। রিসেন্টলিও আমি বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আসলে একজন কথা বলা পুতুল, তার প্রত্যেকটি বক্তৃতার বয়ান তৈরি করে দিচ্ছেন কিন্তু নকশালরা। তার একটা প্রমাণ হলো সাম্প্রতিক অতীতে দ্য বেঙ্গল ফাইলস এ রাজ্যে যে একটা আনঅফিসিয়ালি ব্যান করে দেওয়া হলো, আনঅফিসিয়ালি লঞ্চ করতেই দেওয়া হলো না, গোটা রাজ্য এককাট্টা হয়ে গেল। এটা যে কত বড় একটা ঘটনা ঘটলো, আমাদের মানে শিরদাঁড়া দিয়ে যায়, যদি ভয়ের স্রোত এখনও না নামে তাহলে আমি জানি না সেটা
আমরা আসলে একেবারে সংবেদনশীলতা জিনিসটা সম্পূর্ণ হারিয়ে ফেলেছি কিনা, মানে কোনো নোটিফিকেশান ছাড়া, কোনো প্রশাসনিক পদক্ষেপ ছাড়া একটা সিনেমা সম্পূর্ণ নিশ্চুপভাবে ব্যান্ড হয়ে গেল, কারুর কোনো বক্তব্য নেই। সেই সময় পরিচালক গৌতম ঘোষ, ফিল্ম পরিচালক গৌতম ঘোষ যে বক্তব্য রেখেছিলেন একটি মিডিয়া পোর্টালে, এক্স্যাক্টলি সেইটাই কয়েকদিন বাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতা হিসেবে বললেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর প্রত্যেক কটা বক্তৃতা কিন্তু ড্রাফটেড হচ্ছে বাই অন্য লোকেরা, আরবান নাক্সালস। এবং আরবান নাক্সালরা কিন্তু আসলে এই জামাতের এজেন্ডাটাকেই প্রপাগেট করবেও, কারণ এভাবেই তারা সব জায়গায় কাজ করে। ফার লেফট অর্গানাইজেশনগুলো সবসময় রাডিক্যাল ইসলামকে ব্যবহার করার মাধ্যমে কাজ করে, এবং এ রাজ্যেও তার ব্যতিক্রম হচ্ছে না। তাই ফারাক্কা ব্যারেজকে দায়ী করা মুখ্যমন্ত্রীর তরফ থেকে আসলে জামাতের ভার্সন বলে আমাদেরকে ধরে নিতে হবে, কারণ জামাত থেকে এরকমই মনে করা হয় যে ফারাক্কা ব্যারেজ থাকার কোনো কারণ নেই। এবং তা যদি সত্যি হয়, ফারাক্কা ব্যারেজ যদি না থাকে, তাহলে কিন্তু কলকাতা শহর, হলদিয়া পোর্ট এবং কলকাতা পোর্টও এক্সিস্ট করবে না। অর্থাৎ গোটা ভারতবর্ষ এবং গোটা উপমহাদেশের যে ইকোনমিক স্টেবিলিটি, ইকোনমিক ইকুইলিব্রিয়াম অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারাল ইকুইলিব্রিয়াম, সেটা কিন্তু সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এবং এইটাই যদি আদত উদ্দেশ্য হয়ে থাকে, আমি কিন্তু একেবারেই আশ্চর্য নয় তাতে, এবং সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাইলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে হাসি ঠাট্টার ভঙ্গিতে দয়া করে নেবেন না, এইটুকু অনুরোধ। থ্যাংক ইউ ভেরি মাচ।